কল্পনা করুন একটা ধূলি ঝড়, আর সেই ঝড়ের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে শত শত বিশাল যুদ্ধ হাতি। মাটি কাঁপছে, শব্দ এত ভয়ঙ্কর যে বুকের ভেতরটা কেঁপে উঠছে। আর এই দৃশ্য দেখে একজন গ্রিক সৈনিকের চোখে ফুটে উঠেছে খাঁটি আতঙ্ক। সে জীবনে অনেক যুদ্ধ করেছে, কিন্তু এমন কিছু সে কখনো দেখেনি, কখনো কল্পনাও করেনি। কারণ সামনে যে বাহিনী দাঁড়িয়েছিল তাদের হাতির সংখ্যা ছিল হাজার হাজার। নদী পার হচ্ছে সৈন্য, হাতি আর রথ। যতদূর চোখ যায় শুধু সেনাবাহিনী আর সেনাবাহিনী। এই বাহিনীর নাম গঙ্গারিডাই। ২৫০০ বছর আগে বাংলার মাটিতে গড়ে ওঠা এমন এক শক্তি, যাদের কথা শুনে ইতিহাসের সবচেয়ে অপরাজেয় সেনাপতিও পিছু হটেছিলেন। সেই সেনাপতির নাম আলেকজান্ডার দ্য গ্রেট। মাত্র ২০ বছর বয়সে ম্যাসিডনের সিংহাসনে বসা এই তরুণ রাজা স্বপ্ন দেখতেন পুরো পৃথিবী জয় করার। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, তিনি সেই স্বপ্ন পূরণ করতে শুরুও করেছিলেন। গ্রিস থেকে শুরু করে পারস্য, মিশর, মধ্য এশিয়া, মাত্র ১০ বছরে আলেকজান্ডার তৎকালীন পরিচিত পৃথিবীর প্রায় পুরোটাই জয় করে ফেললেন। তার সাম্রাজ্যের মানচিত্র দেখলে মনে হয় এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। গাউগামেলার প্রান্তরে পারস্যের বিশাল সেনাবাহিনীকে তিনি ধূলিসাৎ করে দিলেন। তার বিখ্যাত ফ্যালানক্স ফরমেশন আর অশ্বারোহী বাহিনীর সামনে দাঁড়ানোর সাহস কারও ছিল না। যুদ্ধক্ষেত্রে আলেকজান্ডার ছিলেন এক কথায় অপ্রতিরোধ্য। পারস্যের সম্রাট তৃতীয় দারায়ুস ৩ বার পরাজিত হয়ে শেষ পর্যন্ত নিজের রথে করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছিলেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের সম্রাট পালাচ্ছেন একজন তরুণ গ্রিক রাজার ভয়ে। মিশরে আলেকজান্ডারকে ঈশ্বরের পুত্র বলে ঘোষণা করা হলো। ফারাওদের দেশে তিনি দেবতার মর্যাদা পেলেন। এই মানুষটি তখন বিশ্বাস করতেন পৃথিবীতে তাকে থামানোর মতো কোনো শক্তিই নেই। এরপর তিনি চোখ ফেরালেন পূর্ব দিকে। হিন্দুকুশ পর্বতের বরফ ঢাকা গিরিপথ পেরিয়ে তার সেনাবাহিনী এগিয়ে চলল ভারতবর্ষের দিকে। হাড় কাঁপানো ঠান্ডা, বিপজ্জনক পাহাড়ি পথ কিছুই তাকে থামাতে পারল না। অবশেষে সিন্ধু নদীর তীরে এসে দাঁড়ালেন আলেকজান্ডার। নদীর ওপারে সবুজ উর্বর ভারতভূমি। গ্রিকরা শুনেছিল এই দেশে সোনার খনি আছে, মশলার অফুরন্ত ভাণ্ডার আছে। আলেকজান্ডারের চোখে তখন বিজয়ের ক্ষুধা। কিন্তু ভারতে ঢুকতেই প্রথম বাধা এলো। রাজা পুরু, যাকে গ্রিকরা বলতো পোরাস, তার যুদ্ধ হাতি নিয়ে ঝিলাম নদীর তীরে দাঁড়িয়েছিলেন। প্রবল বৃষ্টির মধ্যে শুরু হলো হিদাসপিসের যুদ্ধ। আর এই যুদ্ধেই গ্রিকরা প্রথমবার বুঝল ভারতীয় যুদ্ধ হাতি কতটা ভয়ঙ্কর। পোরাসের হাতিগুলো গ্রিক ফ্যালানক্স ফরমেশনে সরাসরি ঢুকে পড়ল। সৈন্যদের বিখ্যাত লম্বা বর্ষা হাতির চামড়ায় কোনো দাগই ফেলতে পারল না। হাতিগুলো মানুষ আর ঘোড়াকে পিষে ফেলছিল যেন পোকামাকড়। গ্রিক অশ্বারোহী বাহিনীর ঘোড়াগুলো হাতির গন্ধ পেয়েই আতঙ্কে উন্মত্ত হয়ে উঠল। রাইডাররা ঘোড়া সামলাতে পারছিল না, অনেকে কাদায় পড়ে গেল। এমন বিশৃঙ্খলা আলেকজান্ডারের সেনাবাহিনীতে আগে কখনো দেখা যায়নি। শেষ পর্যন্ত আলেকজান্ডার জিতলেন, কিন্তু এই জয়ের মূল্য ছিল অনেক বেশি। আর পোরাসের সাহস আর আত্মমর্যাদা দেখে আলেকজান্ডার নিজেই মুগ্ধ হলেন। তিনি পোরাসকে তার রাজ্য ফিরিয়ে দিলেন। কিন্তু মনে রাখুন, পোরাসের হাতি ছিল মাত্র ২০০। সেই রাতে নিজের তাঁবুতে মানচিত্রের ওপর ঝুঁকে আলেকজান্ডার পরিকল্পনা করছিলেন আরও পূর্বে যাওয়ার, গঙ্গা নদী পার হওয়ার, পুরো ভারতবর্ষ জয় করার। তখনই তার ভারতীয় গুপ্তচররা একটি তথ্য দিল যা সব কিছু বদলে দিল। গুপ্তচর মানচিত্রে গঙ্গার পূর্ব দিকে আঙুল রেখে বলল, ওখানে আছে গঙ্গারিডাই। কাপা কাপা আঙুলে সে দেখালো সেই অঞ্চল যেখানে কোনো বিদেশি শক্তি কখনো প্রবেশ করতে পারেনি। গঙ্গারিডাই এই নামটি এসেছে গঙ্গা হ্রদ বা গঙ্গা ঋদ্ধি থেকে, যার অর্থ গঙ্গার দ্বারা সমৃদ্ধ ভূমি। আজকের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের এই বিশাল গঙ্গা বদ্বীপ অঞ্চলে গড়ে উঠেছিল প্রাচীন পৃথিবীর অন্যতম শক্তিশালী রাজ্য। এটা শুধু একটা যুদ্ধবাজ রাজ্য ছিল না, এটা ছিল একটা সমৃদ্ধ সভ্যতা। সুপরিকল্পিত শহর, ব্যস্ত নদবন্দর, আন্তর্জাতিক বাণিজ্য, সবকিছু মিলিয়ে গঙ্গারিডাই ছিল তৎকালীন পৃথিবীর অন্যতম ধনী ও উন্নত জনপদ। কিন্তু গঙ্গারিডাইকে সত্যিকারের ভয়ঙ্কর করে তুলেছিল তাদের সামরিক শক্তি, বিশেষ করে তাদের যুদ্ধ হাতি। বিশাল বিশাল স্টেবলে হাজার হাজার হাতিকে প্রশিক্ষণ দেওয়া হতো যুদ্ধের জন্য। প্রতিটি হাতি ছিল এক একটি চলন্ত দুর্গ।
একটি পূর্ণ সজ্জিত গঙ্গারিডাই যুদ্ধ হাতি দেখতে কেমন ছিল জানেন? কপালে ব্রোঞ্জের বর্ম, সুরে চেইন মেল, পিঠে কাঠের হাওদায় 4 জন তীরন্দাজ আর একজন কমান্ডার, শরীরে আঁকা সাদা যুদ্ধচিহ্ন। এক কথায় একটা জীবন্ত ট্যাঙ্ক। এবার একটু তুলনা করুন। পোরাসের 200 হাতি গ্রিকদের জন্য দুঃস্বপ্ন ছিল, আর গঙ্গারিডাইয়ের হাতি ছিল 4000, পোরাসের 20 গুণ। এই সংখ্যাটা একটু মাথায় রাখুন। আর শুধু হাতি না, গ্রিক ঐতিহাসিক ডিওডোরাস সিকিউলাসের বর্ণনা অনুযায়ী গঙ্গারিডাইয়ের পদাতিক সৈন্য ছিল 2 লক্ষ, অশ্বারোহী 20,000 আর যুদ্ধরথ 2000। প্রাচীন পৃথিবীর অন্যতম বৃহত্তম সেনাবাহিনী শুধু একটি বাংলার রাজ্যের। গঙ্গারিডাইয়ের পদাতিক সৈন্যরা ছিল শক্ত সমর্থ, যুদ্ধে পারদর্শী বাঙালি যোদ্ধা। চামড়ার বর্ম, লোহার বর্ষা, বাঁকানো তলোয়ার আর পদ্মফুল ও নদীর নকশা আঁকা ঢাল, তাদের মুখে সাদা ছাইয়ের যুদ্ধচিহ্ন ছিল শত্রুর বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। তাদের যুদ্ধরথগুলো ছিল দ্রুতগতির, 4টি ঘোড়ায় টানা, প্রতিটিতে 2 জন জ্যাভলিন নিক্ষেপক যোদ্ধা। বাংলার সমতল ভূমিতে এই রথগুলো ছিল মৃত্যুর বাহন। যখন এই সব তথ্য আলেকজান্ডারের শিবিরে পৌঁছালো, তখন শিবিরের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। বিপাশা নদীর তীরে টানা বর্ষায় ভেজা সেই শিবিরে একটা আতঙ্কের ঢেউ বয়ে গেল। আলেকজান্ডারের সিনিয়র জেনারেলরা, যারা 10 বছর ধরে পৃথিবী জয় করেছেন, তাদের মুখেও দেখা গেল উদ্বেগ। গঙ্গারিডাইয়ের সামরিক শক্তির বর্ণনা শুনে তারা বুঝতে পারছিলেন এবারের শত্রু আগের সবার চেয়ে আলাদা। আর সাধারণ সৈনিকদের অবস্থা ছিল আরও খারাপ। 10 বছরের অবিরাম যুদ্ধ, হাজার হাজার মাইল হেঁটে আসা, ভারতের নিরন্তর বৃষ্টি, পচা ক্ষত, মরচে যারা অস্ত্র, তারা ছিল শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়া। আর তখনই ঘটল সেই অভূতপূর্ব ঘটনা। গ্রিক সৈন্যরা, যারা কখনো পিছু হটেনি, তারা সরাসরি আলেকজান্ডারকে জানালো, আমরা আর পূর্ব দিকে যাব না। একজন প্রবীণ সৈনিক নিজের বর্ষা ভেঙে ফেলল প্রতিবাদে। বাকিরাও সায় দিল। আলেকজান্ডার চেষ্টা করলেন তার সৈন্যদের উদ্বুদ্ধ করতে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তিনি বক্তৃতা দিলেন, যেভাবে আগে বহুবার দিয়েছেন, কিন্তু এবার কেউ সাড়া দিল না। হাজার হাজার সৈন্য নীরবে দাঁড়িয়ে রইল, মুখ ঘুরিয়ে নিল। ইতিহাসে প্রথম আলেকজান্ডারের কথায় কেউ সাড়া দিল না। আর সেই মুহূর্তে আলেকজান্ডারের চোখে যে অভিব্যক্তি ফুটে উঠল, তা ছিল ক্রোধ, অপমান আর গভীর হতাশার মিশ্রণ। বৃষ্টির জল তার মুখ বেয়ে গড়িয়ে পড়ছিল, আর ইতিহাসের সবচেয়ে অপরাজেয় মানুষটি বুঝতে পারছিলেন এবার তিনি হেরে গেছেন। পরবর্তী 3 দিন আলেকজান্ডার একা কাবুতে বসে রইলেন। খাননি, কারো সাথে কথা বলেননি। মেঝেতে ছড়ানো মানচিত্র, এক কোণে জমা হওয়া বর্ম, আর একটা নিভু নিভু প্রদীপের আলোয় বসে থাকা একজন ভগ্ন হৃদয় বিজেতা। অবশেষে আলেকজান্ডার সিদ্ধান্ত নিলেন ফিরে যাবেন। খ্রিস্টপূর্ব 326 অব্দে বিপাশা নদীর তীর থেকে গ্রিক সেনাবাহিনী পিছু হটতে শুরু করল। সূর্যাস্তের আলোয় হাজার হাজার সৈন্যের পেছন ফেরার দৃশ্য ইতিহাসের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর একটি। আর তাদের পেছনে গঙ্গার তীরে গঙ্গারিডাইয়ের সেই বিশাল যুদ্ধহাতি নির্বিকার দাঁড়িয়ে রইল। একটিও তীর ছোড়া হয়নি, একটিও তলোয়ার ওঠেনি। শুধু একটি নামের শক্তিতেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী ঘুরে দাঁড়িয়েছিল। এটাই গঙ্গারিডাইয়ের সবচেয়ে বড় বিজয়। আর এই অসাধারণ ঘটনা লিপিবদ্ধ করে গেছেন একাধিক গ্রিক ও রোমান ঐতিহাসিক। ডিওডোরাস সিকিউলাস তার বিখ্যাত গ্রন্থে স্পষ্ট করে লিখেছিলেন, গঙ্গারিডাইকে কোনো বিদেশি শক্তি কখনো জয় করতে পারেনি। তিনি লিখেছিলেন 4000 যুদ্ধহাতির কথা, 2 লক্ষ পদাতিক সৈন্যের কথা। এত বিস্তারিত যে এটা কোনো গল্প বা কিংবদন্তি নয়, এটা ছিল তৎকালীন গুপ্তচর রিপোর্টের উপর ভিত্তি করে লেখা। গ্রিক ভূগোলবিদ টলেমি তার বিখ্যাত জিওগ্রাফিয়া গ্রন্থে গঙ্গারিডাইয়ের রাজধানীর নাম লিখেছিলেন গাঙ্গে। তার মানচিত্রে স্পষ্টভাবে চিহ্নিত ছিল গঙ্গা বদ্বীপের এই রহস্যময় নগরী। আর আজ অনেক ইতিহাসবিদ মনে করেন সেই গাঙ্গে নগরীর ধ্বংসাবশেষ আমরা খুঁজে পেয়েছি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় চন্দ্রকেতুগড়ে। সেখানে প্রত্নতাত্ত্বিক খননে যা পাওয়া গেছে তার রীতিমতো অবিশ্বাস্য। মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে 2500 বছর পুরনো টেরাকোটা ফলক, যেখানে স্পষ্ট দেখা যায় যুদ্ধহাতি ও সশস্ত্র যোদ্ধাদের ছবি। এই শিল্পকর্মের বিস্তারিত কারুকাজ দেখে বোঝা যায় এরা কতটা উন্নত সভ্যতার অধিকারী ছিল। শুধু তাই না, সেখানে পাওয়া গেছে রোমান মুদ্রা, গ্রিক শৈলীর ভাস্কর্য, সুপরিকল্পিত নগর বিন্যাসের ধ্বংসাবশেষ।
এমনকি রোমান কবি ভার্জিলও তার কাব্যে গঙ্গারিডাইয়ের কথা লিখেছেন। ভাবুন একবার, বাঙালি যোদ্ধাদের কথা রোমান কবিতায়। কিন্তু তাহলে গঙ্গারিডাই হারিয়ে গেল কোথায়? এখানেই রহস্য আরও গভীর হয়। গঙ্গা বদ্বীপের ভূগোল সময়ের সাথে নাটকীয়ভাবে বদলে গেছে। নদীর গতিপথ পাল্টেছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে, আর তার সাথে ডুবে গেছে একটি পুরো সভ্যতা। ইতিহাসবিদরা মনে করেন ভয়াবহ বন্যা আর নদীর গতিপথ পরিবর্তন গঙ্গারিডাইয়ের শহরগুলোকে ধীরে ধীরে গ্রাস করেছে। যে নদী তাদের সমৃদ্ধি দিয়েছিল, সেই নদী শেষ পর্যন্ত তাদের সভ্যতাকে নিজের বুকে টেনে নিয়েছে। আর হয়তো আজও বাংলার ঘোলা নদীর জলের নিচে ঘুমিয়ে আছে গঙ্গারিডাইয়ের হারিয়ে যাওয়া নগরী। ভাঙা দেওয়াল, ডোবা ভাস্কর্য, মাটিচাপা ইতিহাস, একটি পুরো সভ্যতা অপেক্ষা করছে আবিষ্কারের জন্য। তবে অনেক পণ্ডিত বিশ্বাস করেন গঙ্গারিডাই আসলে হারিয়ে যায়নি, তারা রূপান্তরিত হয়েছে। পরবর্তীকালের বঙ্গ, সমতট, হরিকেল, এই বাংলার প্রাচীন জনপদগুলোই হয়তো গঙ্গারিডাইয়ের উত্তরসূরি। আর আজ এই একই মাটিতে দাঁড়িয়ে আছে আধুনিক বাংলা, একই সবুজ ধানক্ষেত, একই গঙ্গার জল। কিন্তু এই মাটির নিচে ঘুমিয়ে আছে এমন এক গৌরবময় অতীত, যার কথা আমরা অনেকেই জানি না। আমরা প্রায়ই শুনি বাঙালি যুদ্ধভিমুখ জাতি, বাঙালি শুধু কবিতা লেখে, গান গায়, ভাত খায়। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। আলেকজান্ডারের পিছু হটা, গ্রিক পাণ্ডুলিপি, রোমান কবিতা, চন্দ্রকেতুগড়ের প্রত্নতাত্ত্বিক প্রমাণ, সব কিছু বলে একটাই কথা: ২৫০০ বছর আগে এই বাংলার মাটিতে এমন এক যোদ্ধা জাতি ছিল, যাদের নাম শুনে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সেনাপতি পিছু হটেছিলেন, যাদের কীর্তি পাথরে খোদাই করা আজও টিকে আছে। এই শহরগুলোর নিচে, এই নদীগুলোর তলায় হয়তো এখনও লুকিয়ে আছে গঙ্গারিডাইয়ের পুরো ইতিহাস। আমরা এখনও জানি না তাদের রাজাদের নাম, তাদের ভাষা, তাদের পূর্ণ ইতিহাস। আবিষ্কারের অপেক্ষায় আছে আরও অনেক কিছু। গঙ্গারিডাই শুধু একটি প্রাচীন রাজ্যের নাম নয়, এটি একটি প্রমাণ যে বাংলার ইতিহাস আমরা যতটুকু জানি তার চেয়ে অনেক অনেক বেশি গৌরবময়, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি গর্বের। তো আপনি কি মনে করেন, গঙ্গারিডাইয়ের হারিয়ে যাওয়া রাজধানী কি কোনোদিন পুরোপুরি আবিষ্কৃত হবে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা জানব বাংলার আরও এক হারিয়ে যাওয়া সভ্যতার কথা। সেই পর্যন্ত কৌতূহলী থাকুন।